ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1:20 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। মাঝখানে ফেসে এখন কেঁদে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না মোহাম্মদ ইউনূস। এদিকে আবার কঠিন বিপদে ডক্টর মোহাম্মদ ইউনূস পড়তে যাচ্ছেন ভয়ঙ্কর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে। চলতি মাসেই ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। আমসালা সব হারিয়ে পথে বসতে যাচ্ছে ডক্টর ইউনূস। সবশেষ হারাতে বসেছে আন্তর্জাতিকভাবে শান্তি বিনষ্টের জন্য বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সুদখোর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত। হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু দিচ্ছে তার দলীয় কর্মীরা। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশের বীরের বেশে ফিরে আসতে পারবে কিনা? এটা এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে, কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সেটা বাংলাদেশের কোনো কিছু চিনে না। এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে রাষ্ট্রপতির দূরত্ব, এটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রপতির একটা দূরত্ব আছে, দূরত্ব কমে নাই। ভারত এখন বাংলাদেশের পায়ে দড়ি বাঁধা শুরু করে দিয়েছে, কারণ বাংলাদেশের পরিবর্তনশীল রূপের ট্রিটমেন্ট করার জন্য এটাই সব থেকে সহজ রাস্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা সমালোচনা সবকিছু আছে ওনাকে নিয়ে, বাট আজকে ওনাকে নিয়ে পশ্চিমা মিডিয়ারা বা পশ্চিমারা বেশ কিছু পজিটিভ পরিকল্পনা করছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। আজকেই দেশ ছাড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত কিছুদিন ধরেই তাকে অনেকে চাপ দিচ্ছিল, চারদিক থেকে সবাই জাপটে ধরেছিল ডক্টর ইউনূসকে। এইসব চাপ সহ্য না করতে পেরে সর্বশেষেই কঠিন সিদ্ধান্তটি নেন। আপনারা সব কিছু দেখতে পারবেন ডক্টর ইউনূসের সাথে কি কি হয়েছে। আপনারা তো সবাই জানেন যে আওয়ামী লীগ কর্মীরা তারা কিন্তু রাজপথে নেমেছিল এবং তারা বলতেছে তারা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। এখন কিন্তু তারা এক প্রকার সফল হয়ে যায়। আবার আমরা এইটা দেখতে পাচ্ছি যে তাদেরকে অনেক রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে, যেমন ভারত তো তাদেরকে সরাসরি সাপোর্ট দেয়, অন্যদিকে আমেরিকাও এখন দিতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কিভাবে তাদেরকে সবাই সাপোর্ট দিতেছে, অন্যদিকে শেখ হাসিনাকে তারা কিভাবে ক্ষমতায় আনে ডক্টর ইউনূসকে বিদায় করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দর্শক শ্রোতা, আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু দেখতে পারবেন ভিডিওর প্রথমেই যেই অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত এখন দেখতে পারবেন। সে কীভাবে দেশ থেকে চলে যাচ্ছে ডক্টর ইউনূস, অন্যদিকে শেখ হাসিনাকে কীভাবে আনা হচ্ছে, এই যে দেখুন। উপদেষ্টারা অতএব এই সরকারকে আমাদের ক্ষমতায় রাখতে হবে। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আমরা এক পর্যায়ে দেখব বাকি দুর্নীতি শেষ হয়ে গেছে, ধীরে ধীরে দুর্নীতির সব কিছু বন্ধ হয়ে যাবে। সচিবালয়, অধিদপ্তর সব জায়গা থেকে দুর্নীতি উৎখাত হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। না, কোনো খাতে, এইটারও ব্যাখ্যা হচ্ছে এটা যে খাত সরাসরি মন্ত্রী তত্ত্বাবধানে পরিচালিত হয়, মানে এইভাবে হয়নি। যেমন কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করা, কোনো পছন্দের কোম্পানিকে টেন্ডার দেওয়া বা ইত্যাদি ইত্যাদি, মন্ত্রীর আত্মীয় স্বজন, মানে এই টাইপের হয়নি। কিন্তু বিভিন্ন ধাপে ধাপে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিতে বা এইসব ক্ষেত্রে যে দুর্নীতি হয় না, বা জনগণের সেবা নিতে কোনো দুর্নীতি হয় না, এটা ভুল। জনগণকে সেবা নিতে এখনো প্রচুর টাকা দিতে হয়। আপনি ভূমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোন জায়গায় টাকা না লাগে, সব জায়গায় লাগে। তবে সরাসরি সরকারের লোকজন দুর্নীতিমুক্ত, এভাবে থাকলে ওই এসি ল্যান্ড বলেন আর সাব রেজিস্টার বলেন, কোথাও কোনো দুর্নীতি থাকবে না। ফাজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পই দুর্নীতি হয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। হ্যাঁ, ঠিক। এখানেও আবার একটু ব্যাখ্যা দিই। যেমন একটা প্রকল্প, এই প্রকল্পটা মন্ত্রীর হাত ধরে স্থানান্তরে বা এক্সিকিউশনে দুর্নীতি হয়নি, কিন্তু প্রকল্পের ভিতরে অনেক কাজ আছে। যেমন একটা প্রকল্প সরকার পাশ করিয়ে দিয়েছে, এটা দুর্নীতিমুক্ত ভাবেই হয়েছে, কিন্তু ওই প্রকল্পের পরিচালক যারা, তার অধীনে যারা, সেসব জায়গায় ঠিকই দুর্নীতি হয়। মালামাল ক্রয়ের ক্ষেত্রে, কম্পিউটার কেনা, নানান ক্ষেত্রে। সেনাবাহিনী তো দুর্নীতি হয়, সেনাবাহিনী প্রকল্প প্রচুর দুর্নীতি হয়, আমরা এগুলো জানি শুনে বলছি। সেনা অফিসাররা দুর্নীতি করেন, তারা 45,000 টাকা কম্পিউটার কিনে তারপরে বলে যে 3 লাখ টাকা কিনেছি। অবশেষে সরকারের টনক নড়েছে। কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল। কি রকম? আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে। অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন আমরা যারা সোচ্চার ছিলাম, প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ, এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার
কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল। সবকিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃতদন্তে কমিটি গঠন করা হচ্ছে। কি বললেন তিনি বললেন 5 কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন, পুলিশ বাহিনীর সদস্য থাকবেন, সিভিল কর্মকর্তারা থাকবেন সাবেক বিচারপতিদের কেউ এবং এই কমিটি 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে। তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী। এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক বাক্যে বলতে পারি সরকারের টার্ন অফ নলেজ। এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনঃতদন্তে তারা কমিটি গঠন করবেন, এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে? এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে পুনঃতদন্তের প্রয়োজন তাহলে করবে। তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ আদালত মানে কি, এটা ল বিভাগের কাজ, যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল। চড়ে বসেন, শুনেন, অন্তর্বর্তীকালে সরকার প্রধান উপদেষ্টা আপনার অন্যতম, তার আরেকটি নাম হচ্ছে মাস্টার মাইন্ড। আগে তার একটা স্ট্যাটাস দেখায় আপনাদের, দেখুন তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এই স্ট্যাটাসটা দেয় যে আসলে তিনি কি বুঝাইতে চাইছে। তিনি বুঝাইতে চাইছে যে 2 ঘন্টার ভিতরে আমাদের বাংলাদেশের যে আপনার মানচিত্র আছে সেটাকে আমরা আরো বড় করব, মানে ভারতকে আমরা দখল নিব। ভারতের কি দখল নিবে? আপনার বিশেষভাবে কলকাতা, 7 সিস্টার এবং বিহার সহ ইত্যাদি আরো কয়েকটা মনে করেন। তো আমার প্রশ্ন হচ্ছে, তিনি হচ্ছে সরকারের উপরও সরকার, মানে তার অবস্থানটাকে আমরা দেখি, তিনি ডক্টর ইউনূসের থেকেও বেশি পাওয়া রাখে এবং তিনি সমস্ত মন্ত্রণালয়ের প্রধান মনে করেন। ঠিক আছে, তিনি যদি ডাইনে যেতে বলে ডাইনে যাবে, তিনি যদি বামে যেতে বলে বামে যাবে, মানে তিনি মূলত যা চায় তাই হবে। এবং তিনি সরকার হয়ে আরেকটা দেশকে একদম মনে করেন ডিরেক্ট, মানে তার দেশকে মনে করেন আপনার দখল নিবে, এই ধরনের একটা স্ট্যাটাস তিনি মনে করেন দেয়। তো আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে স্ট্যাটাসটা দিলেন, বাংলাদেশ কি ভারত দখল করতে পারবে? বাংলাদেশের কি এই অ্যাবিলিটি আছে? বা তার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সীমান্ত গিয়ে মানে ভারতের ইয়ের সাথে যুদ্ধ শুরু করে দেব, বুঝতে পারছেন? মানে তার হচ্ছে এটা। আমার প্রশ্ন হচ্ছে ভাই, একে তো আমরা বাঙালি মনে করেন ভালো নাই, মানে নিজেদের ভিতরেই এত মনে করেন মাছের বাজারের মতো মনে করেন ঝগড়া লেগে আছে, নিজেদের ভিতরে শান্তি নাই। আরেক দিক দিয়ে আপনি অন্য দেশকে উস্কে দিচ্ছেন, যেখানে ওই ইন্ডিয়া বলতেছে যে ভারতের নাকি কলকাতা, 7 সিস্টার, বিহার নাকি দখলে নিবে। এখন আপনি তো সরকার, কিন্তু আপনি যেভাবে কথা বলতেছেন, মানে 2 ঘন্টার ভিতরে নাকি আপনি দখল নিবেন। হ্যাঁ, মানে আপনার তো ওই যে কি বলে যে মামার বাড়ির আবদার আর কি, বুঝেন নাই? আপনার বাপে কিনা দিয়ে থিয়ে দিয়েছিল, আপনার মামার কাছে বর্গা রাখছিল, এখন আপনার বাপ দাদার যে প্রপার্টি সেটা আপনি রিটার্ন চাচ্ছেন আপনার মামার কাছ থেকে। বিষয়টা তো মনে হয় এরকম দ্বারা নাকি মাহফুজ? আমার মনে হয় যে আপনি সেরকম কিছুই হয়তো বা মিন করতে চাচ্ছেন। আপনি আলটিমেটলি বাংলাদেশের প্রতিটি মানুষকে একটা গৃহযুদ্ধের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। এখন ভারত যদি এটার পাল্টা একটা জবাব চায়, আপনি দিতে পারবেন? সেই উত্তর আপনার আছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। তিনি আলটিমেটলি দেশটাকে তালেবানের দিকেই মনে করেন নিয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। আমি বলছি না যে এরা প্রত্যেককেই মনে করেন যুদ্ধে বিশ্বাস করে, মানে যুদ্ধ করে আমাদের বিজয় হতে হবে। কেন ভাই, কেন? বর্তমান কি সেই যুদ্ধের জন্য আমাদের বাংলাদেশে কি সেই সক্ষমতা রাখে? ডিফেন্সে কি সেই সক্ষমতা আছে? অস্ত্রের দিক দিয়ে সেই সক্ষমতা আছে? আরে সেগুলো বাদই দিলাম। আরে বর্তমান আপনারা যে বাঙালি হয়ে যে নিজেদের উপরে যে মব জাস্টিস চালাচ্ছেন, আপনি তো নিজেদের ভিতরে শান্তি মনে করেন ফিরে আনতে পারেন না, সাধারণ মানুষের ভিতরে আপনারা শান্তি ফিরে আনতে পারেন না। দেশটা বর্তমান আপনার গর্তের দিকে মনে করেন ঠেলে দিচ্ছেন, আর উপর দিয়ে আপনি অন্য একটা দেশকে উস্কে দিচ্ছেন। কেন বলেন? আমার প্রশ্ন। এতে করে কি হয়? বাংলাদেশে কখনো ভালো কিছু হবে? হ্যাঁ, ওই ইরানের মতো যদি মনে করেন আপনার আমেরিকা কিংবা অন্য অন্য দেশ যদি সম্পর্ক বাদ দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ কি বাঁচবে? হ্যাঁ, খাবেন কোথায় থেকে? 18 কোটি মানুষের মুখে খাওয়ান দিতে পারবেন আপনি?
খাবার তুলে দিতে পারবেন যখন যদি ব্যান করে দেয়? কারণ আপনি তো আরেকটা দেশকে ডিরেক্ট হুমকি দিয়ে দিলেন যে তোমার দেশকে আমি দখল করব, তাই নয় কি? আজকে আমাদের বাংলাদেশকে যদি এরকম কেউ হুমকি দেয় যে 2 ঘন্টার ভিতরে দখল নিব, আমরা কি ছেড়ে কথা বলবো? তাহলে এখন কি ভারতকে আমাদের ছেড়ে কথা বলবে? হ্যাঁ, এটার জন্য দায়ভার কে নিবে? ডক্টর ইউনূস নিবে? না, সে তো নিবে না, কারণ তিনি ইউনূসের থেকেও বেশি ক্ষমতার অধিকারী বর্তমান। তিনি সমস্ত মন্ত্রণালয়ের রাজা, এক কথা ভালো, বুঝতে পারছেন? আর ইউনূস কন এরা হচ্ছে মনে করেন আপনার সেনাপতি। সত্যি কথা ভাই, ইনি সকল মাস্টার মাইন্ডের থেকেও কি মাস্টার মাইন্ড, মানে তিনি হচ্ছে দাদা আর বাকি সব তার সন্তান, বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। ভাই শুনেন, বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, যুদ্ধ করতে চায় না, বুঝতে পারছেন? বাংলাদেশে যদি বর্তমান যুদ্ধ হয়ে থাকে, নিজেদের ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে ক্ষুধার্ত ভাগ, বুঝতে পারছেন? আজ মানুষ খেতে চায়, আজ মানুষ খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, ব্যাকুল। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, মানুষ বাজার করতে পারতেছে না। 500 টাকা নিয়ে বাজারে যায়, পেঁয়াজ কিনলে তো আলু কিনতে পারে না, আলু কিনলে তো পেঁয়াজ কিনতে পারে না। মানে আপনার 2 থেকে 3টা সবজি মনে করেন মিসিং থাকে, একটা কিনলে আরেকটা নাই, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আগে তো নিজেদের ভিতরে শান্তি ফিরে নিয়ে আসুন, তারপরে অন্য দেশকে নিয়ে ভাববেন। আপনি বুঝতে পারছেন, আলটিমেটলি বাংলাদেশে 18 কোটি মানুষকে একটা গৃহ যুদ্ধের দিকে আপনি মনে করেন ঠেলে দিচ্ছেন একের পর এক। আমার প্রশ্ন, এখন কেমনে আপনার ওই জামাত শিবির, জামায়াত ইসলাম বা আদার্স যে মানুষ আছে তারা কিভাবে মনে করেন চুপ করে আছে? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কিভাবে হুমকি দিতে পারেন? আপনি কি গাঁজা টাজা খান নাকি? আমার প্রশ্ন আপনার কাছে, হ্যাঁ, আপনি কি গাঁজা টাজা খান? যে গাঁজা টাজা সেবন কইরা আইসা আপনি ঝুঁকের তালে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন যে ভারত আমরা দখল নিব 2 ঘন্টার ভিতরে, এবং আপনার সেই 2 ঘন্টা পরে আইসা আপনি আবার ডিলেটও করে দেন। আপনি ডিলেট করলেন কেন? ভয় পাইছেন? আপনি এর জন্য কি আপনি ডিলেট করে দিছেন? আপনি বলেন, এর জন্য আপনি ডিলেট করে দিছেন? বাংলাদেশের মানুষকে শান্তি দেন, বুঝতে পারছেন? একে তো আপনারা বাংলাদেশটাকে একটা মাছের বাজার বানায় ফেলাইছেন, আর উপর দিয়ে আপনারা মনে করেন আরেকটা দেশকে মনে করেন হুমকি দিচ্ছেন বা উস্কে দিচ্ছেন। বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষকে আপনারা মনে করেন এই কি বলে, মানে যুদ্ধের মনে করেন এই সামনাসামনি মনে করেন করতেছেন। এটা কেন? বাংলাদেশের মানুষ শান্তি চায়, বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষের গলার কাটা হয়ে গেছেন আপনারা। আরে ভাই, আগে তো নিজেদের ভিতরে শান্তি নিয়ে আসুন, তারপরে আরেক দেশকে নিয়ে ভাববেন। হ্যাঁ, আর আপনার কত বড় স্পর্ধা যে আপনি আরেক দেশকে দখল করার জন্য হুমকি দেন। যদি দিয়েও থাকেন ভাই, চিপাই চাপাই প্ল্যান করেন, এগুলা কি ফ্লাশ করে? হ্যাঁ, মূর্খের মতো। এই কি আপনার মাস্টার মাইন্ড? এই হচ্ছে আপনার মাস্টার মাইন্ড? হ্যাঁ, যে আগে নিজের দেশকে কিভাবে শান্ত রাখা যায়, সংস্কার কাজ কিভাবে দ্রুত শেষ করা যায়, কিভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে আনা যায়, কিংবা দ্রব্যমূল্যের দাম কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সাধারণ মানুষদের ভিতরে কিভাবে শান্তি ফিরিয়ে দেওয়া যায়, প্রতিটি শ্রেণীর মানুষ যাতে কর্ম করে সে খেতে পারে, চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায়, টেন্ডারবাজি কিভাবে বন্ধ করা যায়, আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন না। আপনারা কি করতেছেন? মানে ওদিক দিয়ে চাঁদাবাজি করতেছেন, মানুষের দ্রব্যমূল্যের দাম কমাবেন না, আপনারা সিন্ডিকেট করে খাচ্ছেন, তারপর হচ্ছে আরেক দেশকে আপনারা হুমকি দিচ্ছেন, যেখানে আমাদের নিজেরই হচ্ছে পা ভাঙা। মানে আমরা যে বর্তমান সামনের দিকে এক কদম আগাবো, সেটা হচ্ছে আরেকজনের কাঁধে ভর দিয়ে। আর সেই আমরাই নাকি হুমকি দেই যে 2 ঘন্টার ভিতরে আরেক দেশকে আমরা দখল নিব। মানে কতটা লেভেলের আপনার এক্সপায়ার গাঁজা খেলে আমরা এই ধরনের মনে করেন একটা স্ট্যাটাস কিংবা সরকারের চেয়ারে বসে আমরা আরেক দেশকে হুমকি দিতে পারি? আপনার কল্পনা আছে? হ্যাঁ, আপনি কি লেভেলের গাঁজা সেবন করে মনে করেন এই ধরনের বক্তব্য রাখেন যে আমি আইলাম, যেমন আমার বাপে বৈশা রয়েছে, বাবা আমারে দাও না বাবা, আমার লাগবে এটা, হ্যাঁ আমাকে না দিলে হবে না। এবং বিশ্বের একাধিক সংবাদ মাধ্যম অজিত দোভালের সঙ্গে চীনের বৈঠক নিয়ে একাধিক খবর কিন্তু আমাদের সামনে পরিবেশন করেছে, এবং অনেকে বলছেন এই আরাকান আর্মির এই উত্থানের পিছনে সত্যি অজিত দোভাল আছেন, এবং অজিত দোভালের সঙ্গে চীনের এই বৈঠকের পিছনেই এই আরাকান আর্মির উত্থানের যে রহস্য তা কিন্তু লুকিয়ে আছে। দেখুন, চীন এই যে সরকার, অর্থাৎ এই যে বাংলাদেশের
প্রতিবেশী দেশ মায়ানমারের যে সরকার, তার যে সেনাবাহিনী জুন্টা বাহিনী, তাদেরকে কিন্তু দিনের পর দিন ফান্ডিং করেছে। আর চীন এই বিশ্বের অন্যতম প্রভাবশালী একটা দেশ। চীনের সামরিক শক্তি, চীনের অর্থনৈতিক ভান্ডার বিশ্বের যে কোনো দেশকে মিনিমাম 4 থেকে 5 গোল বর্তমান পরিস্থিতিতে দিতে পারেই। ঠিক সেখানে জুন্টা, এই যে আর্মি বা জুন্টা সরকার আরাকানদের মতো একটা দলের কাছে হেরে যাবে, তা কার্যত অনেকেরই বিশ্বাস হচ্ছে না। অনেকে প্রশ্ন তুলছেন, কেন চীন এই জুন্টা বাহিনীর উপর থেকে তার সমর্থন তুলে নিল? জুন্টা এই যে বাহিনী, এদেরকে যদি চীন অল আউট আক্রমণে যাওয়ার পারমিশন দিত, তাহলে তো এই আরাকানরা এই জায়গায় থাকতো না। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী চীন যদি সামরিক শক্তি দিয়ে জুন্টা সরকারকে বা জুন্টা বাহিনীকে সাহায্য করত, তাহলে তো মায়ানমারের সরকারের পতন এইভাবে নিশ্চিত হতো না। অর্থাৎ এই আরাকানদের পিছনে, উত্থানের পিছনে কোথাও গিয়ে ভারত এবং চীনের এই মিটিং নেই তো? এই প্রশ্ন কিন্তু অনেকে তুলে দিয়েছেন। অনেকে বলছেন ব্রিক্স সম্মেলনে রাশিয়াতে পুতিন নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে একটি মিটিং করিয়েছিলেন। সেখানে তারা বুঝিয়েছিলেন যেভাবে আমেরিকা দৌরাত্ম্য বিশ্ব জুড়ে বাড়ছে, ঠিক সেখানে ব্রিক্সের একাধিক জোটের মধ্যে সংঘবদ্ধ হওয়া ভীষণ মাত্রায় প্রয়োজন। অর্থাৎ রাশিয়া, চীন এবং ভারতকে একজোট হতে হবে। এবং পুতিনই কিন্তু রাজি করিয়েছিলেন বকলমে যে লাদাখের যে এলওসি অঞ্চল আছে, সেই এলওসি অঞ্চলে শান্তি আপনারা বজায় রাখুন। কোনোভাবেই দুই প্রতিবেশী দেশ বা দুই প্রভাবশালী দেশ যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তাহলে আমেরিকা এই পুরো বিষয়টার ফায়দা নেওয়ার চেষ্টা করবেন। আর আমেরিকা কিন্তু ফায়দা নেওয়ার চেষ্টা এর আগেই করে দিয়েছিলেন, যখন তারা শেখ হাসিনাকে সরিয়ে সেন্ট মার্টিনস দ্বীপ দখলের দিকে এক স্টেপ এগিয়ে যান। অর্থাৎ পুতিন যেভাবে এই যে চীন এবং ভারতের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, অজিত দোভাল কিন্তু এই চীন এবং ভারতের বন্ধুত্বটাকে আরো এক স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ভার্চুয়াল মিটিং করেছিলেন কিছুদিন আগে। আর এবার প্রশ্ন হলো, এই মিটিং এর পরই আরাকান আর্মিদের প্রভাব এবং দাপট বাংলাদেশ সীমান্তে কার্যত নিঃশ্বাস ফেলতে শুরু করে, যেখানে বাংলাদেশের সেনাপ্রধান ইউনূস সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এবং তারা ভয় পাচ্ছেন এই আরাকান আর্মি চট্টগ্রাম এবং সেন্ট মার্টিনস দ্বীপে এসে পৌঁছাবে। আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, অজিত দোভাল আরাকান আর্মিদের সঙ্গে এমন কি বৈঠক করলেন, কিংবা ভারতবর্ষ এই আরাকান আর্মিদের সঙ্গে ভবিষ্যতে এমন কি সম্পর্ক স্থাপনের কার্যত যদি বলার প্রতিশ্রুতি দিলেন, তাহলে যার ফলে এই আরাকান আর্মিদের এই দাপট দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন চীন কিন্তু ভারতের এই যে বন্ধুত্বপূর্ণ আচরণ, এর পরেই কিন্তু এই জুন্টা সরকারের উপর বা জুন্টা সেনাবাহিনীকে আর সমর্থন করতে রাজি হয়নি। কারণ চীন এবং ভারতবর্ষের লক্ষ্য কিন্তু অনেক বড়। এই মায়ানমার এবং বাংলাদেশের মতো ছোটখাটো দেশকে নিয়ে ভাবার জন্য চীন এবং ভারতবর্ষ কিন্তু বর্তমানে প্রস্তুত নয়। অজিত দোভালের এই একটা মিটিং এ কিন্তু এই রূপরেখা ঠিক হয়ে যায় বলে অনেকে মনে করছেন। এবার আসল কথাটা আপনাদের বোঝার চেষ্টা করা হোক। এই যে আরাকান আর্মিদের উত্থানের আগে, ঠিক দুদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক র্যাডিক্যাল মুভমেন্ট নেওয়া হয়েছে এবং এই মুভমেন্ট নেওয়ার পরে ভারত যে কিছুটা হলেও বিপাকে পড়েছে তা স্বীকার করতে আজ দ্বিধাগ্রস্ত আমি অন্তত হচ্ছি না। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের প্রতিশ্রুতি বাংলাদেশ সরকারের পক্ষে যখন ভারতকে দেওয়া হয়েছিল, তখন কিন্তু ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই দেওয়া হয়েছিল। কিন্তু আজ ইউনূস সরকার এসে শেখ হাসিনার নেওয়া এই ধরনের প্রজেক্ট এবং প্রকল্প কিন্তু এক ঝটকায় বাতিলের সিদ্ধান্ত নিয়ে নেয়। আর অজিত দোভালের পার্টিকুলারলি রাগ যে সেই বিষয় নিয়েও হতে পারে, তাই অনেকে মনে করছেন। ঠিক দুদিন আগে বাংলাদেশ কি করেছে, বাংলাদেশ ভারতের উপরে ভারতের যে 7 সিস্টার্স অঞ্চলে ইন্টারনেট ট্রানজিট পরিষেবা পাঠানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, প্রজেক্ট নেওয়া হয়েছিল, তা তারা অফিসিয়ালি জানিয়েছে তারা এই মুহূর্তে তা করতে পারছে না। এই ইন্টারনেট ট্রানজিট কি? দেখুন, ভারতের সব থেকে বড় উইকনেস হলো শিলিগুড়ি করিডর। এটা আপনারা অনেকেই আমার ভিডিওতে জেনেছেন। এই শিলিগুড়ি করিডর সংযোগ স্থাপন করে 7 সিস্টার্স এর সঙ্গে, অর্থাৎ ভারতবর্ষের 7টি এমন রাজ্য যাদের সাংস্কৃতিক মিল আছে, যাদের আদব কায়দা অনেকটা এক এবং ভাষাগত এক একটা জায়গার সাদৃশ্যও কিন্তু এই 7টা রাজ্যে দেখা যায় বলে দিন যাচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। সর্বশেষ গতকালকে নরেন্দ্র মোদীর সেই টুইটকে কেন্দ্র করে আমাদের সরকারের পক্ষ থেকে আজকে এটা রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ জানানোর ঘোষণা এসেছে। এটা রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা দেওয়াটা জরুরি, কারণ এই মুহূর্তে সরকারে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আশা করি যে তিনি কড়া ভাষায় এটার তীব্র নিন্দা জ্ঞাপন করবেন, কিন্তু এই তীব্র নিন্দা জ্ঞাপনের পর সীমান্তে আসলে কি ঘটতে যাচ্ছে? 53 বছরের ইতিহাসকে ভঙ্গ করে সীমান্তে ব্যাপক পরিমাণ নজরদারি, সেনা মোতায়েনের পাশাপাশি
বাংলাদেশ থেকে ভারতের সীমানায় যেন কোনো ড্রোন প্রবেশ করতে না পারে অথবা কোনো নজরদারি চালাতে না পারে, সেজন্য আপনার সীমান্তে তারা অ্যান্টি ড্রোন ইউনিটও মোতায়েন করেছে। এরপর আজকে যেই ঘটনা আমরা দেখছি, এই ঘটনা দেখে মনে হচ্ছে যে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। কেমন যুদ্ধ? যে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা ওয়ান কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে যে একটা হার্ড ওয়েতে নেওয়ারই একটা পরিকল্পনা বা সামহাও কোনো কিছু হয়তো এই বিজেপি সরকারের মাথায় ঘুরছে। ভারত বাংলাদেশের সাথে আপনারা জানেন যে বিশাল একটা অংশ আছে আমাদের সীমানা, বর্ডার। তো এই বর্ডারটার সবগুলো জায়গা, যতটুকু বর্ডার আমাদের ভারতের সাথে আছে, সম্পূর্ণ জায়গা কিন্তু সিকিউর না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বা বিপজ্জনক যে স্থানগুলো আছে সেখানেই ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বা বাংলাদেশও কিছু কিছু জায়গায় নির্মাণ করেছে। কিন্তু এখন আমরা দেখছি যে ভারত বাংলাদেশের এই টানাপোড়েনের মধ্যে যতগুলো জায়গাতে সীমান্তে আমাদের কাঁটাতারের বেড়া ছিল, বাকি যে টোটাল উন্মুক্ত স্পেস ছিল, এই প্রথমবারের মতন ভারত সরকার উদ্যোগ নিয়েছে এই সম্পূর্ণ এলাকাটার মধ্যে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। সম্প্রতি বাংলাদেশ থেকে এই অস্থিতিশীল পরিবেশে ভারতে অনুপ্রবেশ করে যে কোনো ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটানোর আশঙ্কা করছে ভারত। ভারতের বিজেপি এমপিরা, মন্ত্রীরা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে যে মৌলবাদী সরকার বা মৌলবাদী ডক্টর ইউনূস। ইভেন বর্তমানে বাংলাদেশে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের ধারণা যে ইসলামিক কোনো একটা গ্রুপ অথবা সামহাও কোনো সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করবে এবং সেখানে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে, লাইক সেভেন সিস্টার্স সহ বিভিন্ন জায়গায়। তো এই সকল কিছু আশঙ্কা করে আপনার 0 পয়েন্টে নজরদারি বাড়িয়েছে একদিকে ভারত। বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে অনুপ্রবেশ বাড়তে পারে, এমন শঙ্কায় কেন্দ্রীয় সরকার একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন যে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত 29 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে গত 2 দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। এর আগে ভৌমুরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয়েছিল বিএসএফ। তবে জলপাইগুড়িতে তাদের এই কাজ চলছে নির্বিঘ্নে। জলপাইগুড়ির সংসদ সদস্যরা বলছেন যে কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় আপনার বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারত সীমান্তে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে। তাদের বক্তব্য যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অসহনীয় অত্যাচার চলছে, বাংলাদেশ সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে ব্যবস্থা করবে। আর বাংলাদেশে গত কয়েক বছর যেভাবে উন্নতি করেছে, সেই উন্নতির ফলে ভারত উপকৃত হয়েছে, বাংলাদেশও উপকৃত হয়েছে। বাট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় রেখে তারা এই কাঁটাতারের বেড়া দিচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটটাকে, আমরা কি কোনো সন্ত্রাসী বা টেরোরিস্ট বা কোনো এরকম অর্গানাইজেশন? যদি আপনি ভারতের গণমাধ্যমকে দেখেন, ভারতের সিনেমাকে দেখেন, ভারতের যারা বিজেপির বিভিন্ন নেতারা আছেন তাদের বক্তব্য দেখেন, আপনার কাছে হুট করে বাংলাদেশ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, লাইক কোনো ইংলিশ নিউজ হইলে মনে করবে যে ইয়াস বাংলাদেশ মনে একটা টেরোরিস্ট টাইপের দেশ। তাদের বক্তব্যগুলোই এরকম। ইভেন নিরাপত্তার জন্য, তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা এই যে বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে, তা এগুলা করে আসলে কি লাভ হবে? বাংলাদেশ থেকে মানুষ কি ওই দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যায়? এ পর্যন্ত কোথাও দেখা গেছে? 2-4টা ঘটনা যা ঘটছে এগুলোতে পাকিস্তান অথবা তাদের যেই নিজের দেশের মানুষই অনেক কর্মকাণ্ডের মধ্যে জড়িত তাদের অ্যাক্টিভিটিসের কারণে। বাংলাদেশ কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বহির্বিশ্বে অন্তত কোনো রকম রেকর্ড নাই। আভ্যন্তরীণ টুকিটাকি ঘটনা থাকতেই পারে। কালকে অনেক নাটকীয়তার পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের, তদন্ত কমিশন গঠনের একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারকে এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমরা। বাট এখানে কমিটি শব্দটা বাদ দিয়ে এখানে কমিশন করতে হবে স্যার, কারণ না কমিশন নো কমিটি কমিশন একটাই দাবি, কমিশন আর এলএম ফদ্দ থাকবে, কোনো আমলা থাকবে না, এই কথা। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা অতি দ্রুত 2-3 দিন ম্যাক্সিমাম অথবা রোববার সোমবার, তাও যাওয়ার কথা না। মিলিটারি অফিসারদের হত্যা করা হয়েছে, এখানে এটা সশস্ত্র বাহিনী কর্মকর্তারা থাকবে, কোন আমলা থাকবে না। কিসের পুলিশ থাকবে, কিসের আমলা থাকবে, কিসের রাজনীতিবিদ থাকবে? নো, আমি বুঝি না। এই আরো অনেক, ইলিয়াস ভাই, এই যে আমাদের গুম করা হইতো, জমটুপি পরা হইতো, হ্যান্ডসাপ লাগা, চোখ বাঁধতো, এটা সংবিধান মোতাবেক ছিল? তা তো ছিল না। এখন বিচার করতেছি সংবিধান মোতাবেক। সুতরাং
যা যেই অপকর্ম যেইভাবে হয়েছে তার বিচার সেইভাবে হওয়া উচিত, নাইলে এই দেশ ঠিক হবে না। এখন তো রাষ্ট্রীয় সুবিধায় জিয়াউল হাসান আইসা বলে 2 হাত উঠাই দেয়, তার তো এটা হওয়ার কথা নাই। আমাদের তো ডান্ডা বেরি পরে আনা হইতো, হুজুরদের ডান্ডা বেরি পরে আনা হইতো, সাধারণ রাজনীতিবিদ জানাজার নাম হলে ডান্ডা বেরি। কয়েকদিন আগে সে ঝগড়া করছে, তাকে তার রুমে এসি দেওয়া হয় না কেন? আপনি বলছেন তার রুমে ফ্যান শব্দ হয়, এটা নিয়ে সে কমপ্লেন করছে স্যার। বিষয় হচ্ছে কি, এটা যেহেতু নামটা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সো ইন্টারন্যাশনাল কিছু রুলস রেগুলেশনস এগুলো তারা ফলো করছে আর কি। যেহেতু তো করুক, এটা আমার সমস্যা না। আমি মনে করি যে বিচারটা যদি সুষ্ঠু হয় এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেক আলোচনা করলেন, তো অনেকের কথা বললেন। হাসিনুর ভাই একটা কথা বলেছেন যে আপনার মন্ত্রী মিনিস্টার তাদেরকে ঠিক হইতে হবে। আমি মনে করি কোনো জায়গায় ঠিক হইতে হবে না। আমার দেখা হাসিনুর ভাই, আপনারা যখন ইয়েতে ছিলেন, পাহাড়ে যখন ছিলেন, আপনাকে তো কোনো মন্ত্রী শিখাই দেন, আপনি যে দুর্দান্ত সব করতেন, আপনাকে মন্ত্রী শেখায়। সেনাবাহিনী একটা দেশের একদম বডিগার্ড। এটার এই সেফগার্ড যদি নাকি কখনো ভেঙে যায়, তাহলে সেই দেশের স্বাধীনতা কখনোই থাকে না। অথবা আমি মনে করি আপনাদের ক্যান্টনমেন্ট থেকেই সেটা আসতে হবে। এখনো পর্যন্ত ওই যে মেজর জেনারেল রিয়াজ, এরা এখনো পর্যন্ত তাদের পদে আছে। আমি মনে করি দ্রুত ভাইয়া যান, অথবা তাদেরকে খুব দ্রুত ধরতে হবে। এদের আর একদিনও সময় দেওয়া যাবে না। আমরা যে কারণে স্বাধীনতা হবার পরেও দেশে যাইনি, যে বাংলাদেশের এই পরিস্থিতিগুলো আসতে পারে, এই পরিস্থিতিগুলো শেষ করব ইনশাল্লাহ। শেষ হওয়ার পরে অবশ্যই দেশে ফিরে আসব। আর সেনাবাহিনীর এই আমার সাথে আজকে যাদেরকে দেখছেন, এই ধরনের অফিসাররা যে দেশে আছে, তাদেরকে আমি মনে করি আরো যারা গুমের শিকার হয়েছিল তাদেরকে এই কমিশনে আনা উচিত। ওনারা বলছেন আমলা টামলা না, আমলা টামলা কোনো কিছু না, আমলা টামলা তো আসবেই না। যারা গুমের শিকার ছিল তাদেরকে আনতে হবে, কারণ তারা বুঝে কষ্টটা কোথায়। যাদের কোনো কষ্টই হয় না, যাদের 15 বছর কোনো সমস্যা ভোগ করতে হয় নাই, তারা কেন এখানে এসে বিচার করতে আসবে? জি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যারা এখন সার্ভিং অফিসার আছেন তাদের কাছে, সেনাপ্রধান সহ সবার কাছে অনুরোধ যে এই সেনাবাহিনীকে আর কলঙ্কিত করবেন না। আপনাদেরকে সম্মান করে আপনারা এই সম্মানটা হারাবেন না। আমরা সব শেষ তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, ডক্টর কনক স্যার আজকে একটা ভিডিও করেছে, সেখানে তিনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের কমিশন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের চুদুর বুদুর। তো আমরা কোনো চুদুর বুদুর দেখতে চাই না, আমরা আসলে সুষ্ঠু একটা বিচার চাই। এখানে অনুরোধ, তারপরে কোন ধরনের হুমকি ধমকি এগুলো দিতে যায় না, না হওয়া পর্যন্ত এখান থেকে সরবো না ইনশাআল্লাহ। দর্শক, বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের যেই বিচার, সেই বিচারটি অত্যন্ত কাঙ্ক্ষিত সাধারণ মানুষের কাছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার 5 মাসেও নানা রকমের গড়িমসি, নানা রকমের ঘটনা আমরা দেখছি। একবার বলছে হবে, একবার বলছে হবে না। এবং যে কমিশনটি বা যে বিচারের প্রক্রিয়াটি বা যে পুনঃ তদন্ত প্রথমেই হওয়ার কথা ছিল, সেটি তারা প্রায় 5 মাসেও তারা এখনো কোনো পদক্ষেপে যেতে পারেনি। নানা রকমের চুদুর বুদুরের পরে আমরা এখন দেখছি যে আগামী 5 কার্য দিবসের মধ্যে নাকি তদন্ত কমিটি গঠিত হবে। তো বিষয়টি নিয়ে আমরা একটা আলোচনা করবো। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে সফরে এসেছিলেন এবং জানা যাচ্ছে তিনি গোপনে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি বৈঠক করেছেন ঘণ্টাব্যাপী। তো এই রুদ্ধদ্বার গোপন বৈঠকে আসলে কি হয়েছিল, কেন এই ঘটনাটি ঘটলো, সরকারি বিষয়টি জানে কিনা, এর প্রভাব কি, এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আজকে। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই এবং আপনার উপস্থিত সহ আলোচক মেজর সুমন এবং যারা এই অনুষ্ঠান দেখছে তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা, এবং অনেকদিন পরে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ধন্য মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য। দর্শক, আমাদের আরেকজন অতিথি মেজর সুমন আহমেদ, উনিও আপনাদের কাছে খুব পরিচিত, ওনার বিশ্লেষণ আপনাদের খুব ভালো লাগে, বিভিন্ন মেসেজে বা ওনার আলোচনা আমরা দেখি। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সুমন ভাই, আপনি মিউট হয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো অতিথি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রথমে মুস্তাফিজ ভাই, আপনাকে দিয়ে আমরা একটু শুরু করি। এই যে ধরেন বিডিআর কে নিয়ে এই যে ধরেন যা আমরা দেখছি আর কি, এই সরকারের আসলে রিজার্ভেশনটা কোথায়? মানে যে বিচারটা প্রথমেই হওয়ার কথা, সেই বিচারটা নিয়ে তারা, আমি যেমন আজকের এই শিরোনামে আমি যে চুদুর বুদুর শব্দটা ব্যবহার করেছি, এটিকে আঞ্চলিক শব্দ, বাট এর মানে হচ্ছে উল্টাপাল্টা কাজ করা, নড়বড়ে থাকা আর কি। মানে এই যে উল্টাপাল্টা কাজ আমরা যেগুলো দেখছি, কারণ হাসিনার যে স্বৈর শাসনের যে সূচনা, সেই সূচনার
প্রথম আঘাতটা আসছিল কিন্তু বিডিআরের সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, হাসিনার সূচনাটা ছিল ওইটা। তো এইটারই যদি বিচার শুরু করার ক্ষেত্রে ধরেন ইন্ডিয়ার আপত্তি থাকে, অনেক স্টেক এখনো ক্ষমতাবান বাংলাদেশে আমরা জানি। তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন এই যে এত কিছুর পরে এখন যে ঘোষণাটা আসছে, এই ঘোষণাটা কতটুকু কার্যকর হবে মনে করেন? সব মিলিয়ে আপনার একটা আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ কনক ভাই। আলোচনা শুরুতে আমি যে 57 জন অফিসার এবং বেসামরিক যারা এই নির্মম একটা ঘটনায় নিহত হয়েছেন এবং পরিবার যেগুলো নির্যাতিত হয়েছেন তাদের মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি, সবার জন্য সমবেদনা। এবং আমাদের একটা ব্যর্থতা এখানে, একই সাথে আমাদের ব্যর্থতা যে আমরা তখন সেনাবাহিনীতে ছিলাম, আমরা যে লেভেলেই যাকেই আমরা দোষারোপ করি না কেন, এট দ্য এন্ড আমরা চাকরিরত অবস্থায় তাদেরকে আমরা সেভ করতে পারিনি। এটার জন্য আমাদের একটা ব্যর্থতা আছে, এটা আমরা স্বীকার করে নিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, ওই সময় এই জিনিসটা নিয়ে যখন এই আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেটা বলেছি 2024-এ, এরপরে আমরা অপেক্ষা করতেছিলাম যে এখন বিডিআর যে হত্যাকাণ্ড যেটা হয়েছে এটার একটা সুষ্ঠু বিচার একটা হবে। আমরা আগেই সবাই জানি, এটা ডিটেলস আলোচনার কিছু নেই, যে এর আগে 3টি যে কমিটি এবং তদন্ত কমিটি যেটা হয়েছিল তারা একটাও সবকিছুই আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ফরমাইশ অনুযায়ী জিনিসটা করেছে। ইভেন এখন বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার, উনি নিজে ওখানে ছিলেন এবং তখন তার ওখানে অবশ্যই কিছু লিমিটেশন ছিল যার প্রেশার উনি নিতে পারেননি। এবং আমরা আশা করেছিলাম যে এখন যেহেতু ওই প্রেশার গুলো তার কাছে নেই, অর্থাৎ এখন জিনিসটা একটা নিরবিচ্ছিন্ন ভাবে একটা সহজ স্বাভাবিক ভাবে একটা কমিশন গঠন হবে। এবং এর আগে আমরা 2বার ঘোষণাও দিয়েছি যে কমিশনটা হচ্ছে, এর মধ্যে আইন উপদেষ্টাও বলেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। কিন্তু লাস্ট কিছুদিন আমরা দেখলাম আপনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন জুতুল-বুতুল, ওইটাই হচ্ছে পিলো পাসিং টাইপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, আইন মন্ত্রণালয় বলতেছে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, ওরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে প্রধান উপদেষ্টা ওখান থেকে অ্যাপ্রুভাল হয়। এটা একটা পিলো পাসিং টাইপ হয়ে যাচ্ছে। এটাতে মেইন যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সরকার এটার ব্যাপারে আন্তরিক না, এটা হচ্ছে মেইন জিনিস। তারপরে যখন আমাদেরকে ঘোষণা দিয়ে দিল যে এটা নিয়ে হবে না, অ্যাকচুয়ালি মিলিটারি অফিসাররা স্পেশালি উই গট আউটরেজিয়াস। আমি নিজেও একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি নিজেও লাইফে এসে এটা নিয়ে অনেক সমালোচনা করেছি যে এটা দিতেই হবে। আমি পরবর্তীতে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে ভারত বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে। অনেক কথা হচ্ছে যে ভারত কিন্তু সরাসরি চায় ডক্টর ইউনূসকে দেশ থেকে তাড়িয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চায়, যাতে করে তারা বাংলাদেশকে ব্যবহার করতে পারে এবং তাদের মানে স্বার্থগুলো উদ্ধার করতে পারে। এই জন্যই কিন্তু ভারত শেখ হাসিনাকে সাপোর্ট করে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চায়। এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের দেশ ছাড়া গেছে। আপনারা তো সবাই জানেন ডক্টর ইউনূস কিন্তু জরুরি কাজের জন্য, দেশের কাজের জন্য তিনি দেশ থেকে যান এবং তিনি কিন্তু আমাদের দেশের ভালোর জন্যই যান। সেই বৈঠকগুলো করলে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে। এইসব নিয়েই কিন্তু অনেকে অনেক কথা বলতেছে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরাও কিন্তু রাজপথে অনেক আন্দোলন করেছিল। সেই কর্মীদেরকে কি করা হয়েছে আপনারা তো দেখেছেন যে তাদের পিছন লাল করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ কর্মীদেরকে, কারণ তারা রাজপথে নামলেই তাদেরকে বাধা দেওয়া হয়। নিষিদ্ধ দল কেন রাজপথে নামবে এই সব বলে। দর্শক তো তখন আপনারা যা কিছু দেখেছেন সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।